সন্দেশখালীর জনরোষ আদতে কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, বরং ঘাসফুল শিবিরের পূর্ব পরিকল্পিত। এবং সেই সন্দেশখালী মডেল সাকসেসফুল, কেননা এই প্রথম ইডি কোনো অভিযানে গেল এবং গিয়ে যার বিরুদ্ধে অভিযান তার তো নাগাল পেলই না, উল্টে মার খেয়ে তারা চলে এলো। এবং 3 দিন ঘটে গেছে, এখনও তাকে হাতের নাগালে পাওয়া যায়নি। সেই নিয়ে অনেক জলগোলা চলছে, অনেক প্রশ্ন চলছে, কিন্তু হইচই হয়ে মূল ফোকাসটা ঘুরে গেছে। আর তাই আগামী দিনে ইডিকে রুখতে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত রুখতে এবং দলের রাঘব বোয়ালদের আড়াল করতে এই সন্দেশখালী কি মডেল হতে চলেছে ঘাসফুল শিবিরের? এবং এই সন্দেশখালীর সাকসেসফুল মডেল বাংলার কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি করছে তারা। না, আমার কোনো মন গড়া কাহিনী নয়, এই কথা বলছেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা, একজন দাপুটে মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য অঙ্গীকার করছেন যে আগামী দিনে বাংলার কোনায় কোনায় কিন্তু এই সন্দেশখালী মডেলই দেখতে পাবেন। ইডি তার পাল্টা অ্যান্টিডোট ভাবছে, কিন্তু তৃণমূলের ভাবনায় কি? পুরোটা আলোচনা করব, বিশ্লেষণ সহ আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, বিগত বেশ কয়েকদিন ধরেই সন্দেশখালী মডেল নিয়ে কিন্তু রীতিমতো চর্চা চলছে। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি স্বতঃস্ফূর্ত জনরোষ, নাকি ইডির বিরুদ্ধে আর কোনো পথে কোনোভাবে আর লড়াই করা যাচ্ছে না, তাই এইভাবে ইডিকে আটকানোর একটা মরিয়া প্রয়াস? আগে থেকে কি পরিকল্পনাটা ছকা ছিল এবং সেই জন্যই সন্দেশখালী মডেলকে ডিফেন্ড করতে উঠে পড়ে লেগেছে ঘাসফুল শিবির? দেখুন, এখানে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য, সেটা কিন্তু এই জল্পনা বাড়ছে। কিন্তু আগামী দিনে এই সন্দেশখালী মডেলে ভর করেই কি ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে চাইছেন তৃণমূলের নেতারা? এই প্রশ্নটা কেন উঠছে? প্রশ্নটা উঠছে কারণ বলছেন স্বয়ং শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এবারে 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনেক সাধ করে নন্দীগ্রামে ছুটে গিয়েছিলেন, ভেবেছিলেন গোটা বাংলায় তার এই কথায় ভুলে থাকবে, শুভেন্দু অধিকারীকে হারাবেন, সেই আশা যখন তিনি মনের মধ্যে রেখেছিলেন, তখন তার ফেলে যাওয়া ভবানীপুর আসন থেকে লড়েছিলেন, জিতেও ছিলেন। এবং তারপর যে মুহূর্তে মমতা নন্দীগ্রামে হেরে গেলেন এবং তারপর ব্যাগপত্র গুটিয়ে কলকাতায় ব্যাক করে এসে বুঝলেন যে সবাইকে সব জায়গায় এইভাবে বুঝিয়ে ভোটটা যেটা সম্ভব হবে না, সুরসুর করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবং তারপর তাকে দয়া পরবশ হয়ে খড়দহ থেকে টিকিট দিয়েছিলেন, যে খড়দহ থেকে জেতা প্রার্থী ভোট গণনার আগেই কোভিডে মারা যান এবং সেই উপনির্বাচনে জিতে তিনি আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আছেন। আজকে এই শোভনদেব চট্টোপাধ্যায় গিয়েছিলেন মধ্যমগ্রাম। কেননা গোষ্ঠী দ্বন্দ্বে বিদীর্ণ উত্তর 24 পরগনা। কে টিকিট পাবেন না, পেলেও জেতার মতো অবস্থা আছে। তার উপর দুর্নীতির চাপ বাড়ছে। দুর্নীতির চাপে ইতিমধ্যেই জেলে গেছে বালুর আরেক ডান হাত শঙ্করাড্ড, তারও জেল হয়ে গেছে। জেলে চলে গেছে বাকিবুর রহমান, যে ছিল বালুর সোজা কথায় কালেক্টর। শেখ শাহজাহানকে খোঁজাখুঁজি চলছে, দ্বন্দ্ব চলছে নেতাদের মধ্যে। তাই খোদ দলনেত্রী ঠিক করে দিয়েছিলেন একটা কোর কমিটি আসন্ন লোকসভা উপলক্ষে, আর সেই কোর কমিটির বৈঠক বসেছিল মধ্যমগ্রামে। সেখানে আরও রথী মহারথী তৃণমূলের যারা আছেন তাদের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ও সেখানে পৌঁছেছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এবং বেশ কিছু প্রশ্নের তিনি উত্তর দেন, যা নিয়ে কিন্তু এই জল্পনা বাড়তে শুরু করেছে। কি বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার বক্তব্যটা কোট আনকোট আপনাদের শোনাই একটু। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন, এখন তো একটা জায়গায় হয়েছে, অর্থাৎ সন্দেশখালী নিয়ে কি বলবেন এই প্রশ্ন ছিল। এখন তো একটা জায়গায় হয়েছে, এবার সারা বাংলা জুড়ে গণবিস্ফোরণ হবে। বিজেপির অঙ্গুলি হেলনে যেখানে ইডি এইভাবে তৃণমূল নেতাকর্মীদের হেনস্থা করবে, সেখানেই গণবিস্ফোরণ ঘটবে। অর্থাৎ সন্দেশখালীতেই শেষ নয়। সন্দেশখালীতে কোথায় গিয়েছিল ইডি? শেখ শাহজাহান। কে শেখ শাহজাহান? এই তৃণমূলের নেতা, যে নেতার বিরুদ্ধে অস্ত্র পাচার থেকে শুরু করে টাকা স্তূপীকৃত করে রাখা, ভেড়ি দখল, খুন, কি না অভিযোগ রয়েছে। সেই রকম কোনো
তৃণমূল নেতাকে আদালতের নির্দেশে ইডি যদি জেরা করতে যায় বা গ্রেপ্তার করতে চায়, তাহলে জিরো টলারেন্স উইথ করাপশন মার্কা দল তৃণমূল কংগ্রেস তারা এইভাবে প্রমিলা বাহিনী মহিলাদের সামনে গিয়ে দেবে, তারপর রাস্তা ব্লক করে দেবে, তারপর ইডি আধিকারিক এবং সিআরপিএফকে তাড়া করবে, তাদেরকে মেরে ফাটিয়ে দেবে এবং তারপর হয়তো তাদের প্রাণটাও নিয়ে নেবে। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের ভাষা, বলছেন খোদ শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী। কি উচ্চ দল, কি উচ্চ ভাষা, কি উচ্চ আকাঙ্ক্ষা। তিনি আরও বলেছেন, বিজেপির অপকর্মের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে, ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে, ওদের ইনকাম ট্যাক্স আছে। ওদের গণসংগঠন নেই, ওদের কেন্দ্রীয় এজেন্সি রয়েছে। তাই গণতান্ত্রিকভাবেই আমরা এর মোকাবিলা করব। আমাদের এই লড়াইটা লড়তেই হবে। আচ্ছা, প্রথমত বলুন তো, ইডি তো গিয়েছিল আদালতের নির্দেশে, তাহলে বিজেপির অঙ্গুলি হেলনে ইডি কী করে গেল? আর গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই মানে কি? সরকারি কাজে বাধা দান, সরকারি সম্পত্তি চুরি করা, সরকারি আধিকারিক যারা আসছে তাদেরকে খুনের ষড়যন্ত্র করা। এই রাজনীতির কথা কি বলতে চাইছেন শোভনদেব চট্টোপাধ্যায়? আজকে মধ্যমগ্রামে তার বক্তব্যের পর এটা নিয়েই কিন্তু চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এবং আরেকটা জায়গা যেটা হচ্ছে, দেখুন, যখনই এই সন্দেশখালী কাণ্ড ঘটল, তৃণমূলের যারা মুখপাত্র আছেন তারা কিন্তু এটাকে ডিফেন্ড করতে নেমে গেলেন। বারবার এটাকে গণবিস্ফোরণ বলা হচ্ছে। অথচ ইডির যে রিপোর্ট গেছে, সিআরপিএফের যে রিপোর্ট গেছে, সেখানে তো অন্য কথা বলছে। সেখানে বলছে যে প্রথমত যে সময়ের মধ্যে ওই মাছটাকে জড়ো করা হলো, সেই মাছটা অত কম সময়ের মধ্যে জড়ো হওয়া সম্ভব নয় যদি না পূর্ব পরিকল্পিত হয়। 2 নম্বর, যদি মাছ এসেছে, সেখানে সিআরপিএফ বারবার ভিডিওতে দেখা যাচ্ছে তারা হাত জোড় করছে, ইডি আধিকারিকরা হাত জোড় করছে যে আপনারা আইন হাতে তুলে নেবেন না। কিন্তু তারা কি করলো? কলকাতা থেকে ওই যাওয়ার জায়গাটা, মেন রাস্তাটা, সেটাকে অবরোধ করে দিল, যাতে তাদেরকে ভেতরে ঢুকে যেতে হয়, সরবেরিয়ার দিকে ঢুকে যেতে হয়, যেটা কার্যত গুহা এবং যেটা কার্যত মৃত্যু ফাঁদ। এবং সেখানে ঢুকেই তাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, এমনকি মেরে ধরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। আর একটু এদিক ওদিক হলে প্রাণগুলো অবধি চলে যেতে পারতো। তাহলে এই ছকটাকে কি নিছকই গণরোষ বলা যেতে পারে, নাকি আগে থেকে পূর্ব পরিকল্পনা? ইডি রিপোর্ট অন্তত বলছে পূর্ব পরিকল্পনা। সেই ঘটনার পর 72 ঘন্টা পেরিয়ে গেল, মমতা প্রশাসনের পুলিশ একজনকেও গ্রেপ্তার করতে পারল না। এমনকি ইডির যে অভিযোগ, সেই অভিযোগকে অনেক লঘু করে দেখিয়ে এফআইআরের ভ্যালু কমিয়ে দিয়ে একদম জামিন অযোগ্য যে ধারাগুলো হয় সেগুলোর কোনোটা যোগ করা হলো না। উল্টে যারা মার খেলো, যারা মরে যেতে পারতো, তাদের বিরুদ্ধে যে এফআইআর হলো, সেই এফআইআরটা করে দিল জামিন অযোগ্য ধারায়। অর্থাৎ পুলিশ এবং প্রশাসনের মদত রয়েছে এখানে, যেটাকে কি ব্যবহার করছে ঘাসফুল শিবির? প্রশ্ন উঠছে। যখন এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মন্ত্রীরা ডিফেন্ড করছেন, শশী পাঁজা মন্ত্রী তিনি ডিফেন্ড করতে এসে কি বললেন? তিনি বললেন যে প্রত্যেক রাজ্যেই কিছু উপদ্রুত অঞ্চল আছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই পুলিশকে আগে থেকে না জানিয়ে যাওয়াটা ইডির বড় ভুল। অর্থাৎ এই সন্দেশখালী এলাকা উপদ্রুত এলাকা মেনে নিলেন শশী পাঁজা। আর এইটাকে দেখিয়েই কি তৃণমূল আগামী দিনে যে কোনো জায়গায় এই ধরনের গণ্ডগোল করিয়ে দিয়ে, ইডিকে মার খাইয়ে, ভয় পাইয়ে, সরিয়ে দিয়ে তাদের নেতাদের বাঁচাতে চেষ্টা করবে? এইবার আর একটা প্রশ্ন উঠছে, যদি শাহজাহান সত্যিই ধোয়া তুলসী পাতা হন, সেখানে ইডি রাজনৈতিক প্রতিহিংসা করতে গিয়েছিল, মেনে নিলাম, তৃণমূলের যুক্তি মেনে নিচ্ছি, ধরলাম সেখানে গিয়ে মানুষকে উত্ত্যক্ত করেছে, মেনে নিলাম, তাহলে সেই শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে কেন? সেই শেখ শাহজাহান তো সেখানে যাবে, গিয়ে আদালতের সামনে যাবে, গিয়ে বলবে সব কথাটা। সেই শেখ শাহজাহান ইডির সামনে গিয়ে বলবে আমার বাড়িতে গিয়েছিলেন, বলুন কি জানতে চান? করতে পারছে না তো। উল্টে সেই শেখ শাহজাহান ফেরার হয়ে আছেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস তাকে তার যে পদ ছিল মৎস্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এদিকে ইডির তরফে কি অভিযোগ? ধোয়া তুলসী পাতা, জিরো টলারেন্স উইথ করাপশন শেখ শাহজাহান,
তার বাড়িতে নাকি 50 থেকে 60 কোটি টাকা ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের প্রেমিকার মতো তার বাড়ি থেকেও সেদিনকে টাকার পাহাড় উদ্ধার হতো, ইডি সেটা দেখাতে পারত, সেই খবর তাদের কাছে ছিল। যে মুহূর্তে বালু মল্লিক গ্রেপ্তার হয়েছে তার 5 থেকে 6টি ফোন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যাতে কোনো তথ্য সেখান থেকে না বেরোয়। যে কথোপকথন আছে, যেভাবে কালীঘাটের কাকু ফেসে গেছে, কালীঘাটের কাকু আর কোনো কথা বলার জায়গায় নেই, সেই রকম যাতে না হয় 5 থেকে 6টা ফোন ভেঙে ফেললো কেন? এমনকি ইডির দাবি সেদিনকে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া যেত এবং সেটাও বেআইনি। এমনকি সেখানে মাদকও ছিল এমনটাই অনুমান। সেই সমস্ত টিপ পেয়েই কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল ইডি, আর সেই কারণেই কি বাড়িতে ঢুকতে দেওয়া হলো না? আর সেইটা যাতে বাকি তৃণমূল নেতারা আর না করতে পান, সেই জন্যই কি এই সন্দেশখালী মডেল হবে? এবং এটা যে প্রশাসন এবং পুলিশের একটা মদত রয়েছে এবং একদম উপরি তলা থেকে অঙ্গুলি হেলনে চলছে, তার বড় প্রমাণ যে মুহূর্তে সন্দেশখালী কাণ্ড হয়ে গেল, এত বড় ঘটনা ঘটে গেল, সেই দিন কিন্তু সেই একই সময়ে বনগাঁতে অপারেশন চলছে শঙ্কর আড্ডর বাড়িতে, এবং 8:46 সকাল 8:46 পুলিশ সুপারকে সেখানে মেল করে জানিয়ে দেওয়া হলো। সকাল 11টার সময় জানিয়ে দেওয়া হলো পরিস্থিতি অন্যরকম হতে পারে, সন্দেশখালীর পর পরিস্থিতি উত্তপ্ত আছে, আপনারা যথেষ্ট পরিমাণ ফোর্স পাঠান যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অথচ সেই শঙ্কর আড্ডকে যখন রাত্রিবেলায় 12:30টার সময় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, আবারও সেই মহিলা বাহিনী এগিয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় সিআরপিএফ জওয়ানরা লাঠি নিয়ে যখন তেড়ে গেল, জায়গা ফাঁকা হলো, তাতে ইডি আধিকারিকরা হয়তো মার খাওয়ার হাত থেকে বেঁচে গেলেন, কিন্তু তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলো। আর পুলিশকে বলার পরও পুলিশ চুপ। আজকে শোভনদেব চট্টোপাধ্যায় যে বক্তব্যটা রাখলেন, সেই বক্তব্যের পরে এই সন্দেশখালী মডেল ঘটানো হয়েছে এমনটা কিন্তু রাজনৈতিক মহলে চর্চা হয়ে গেল। এবং সবথেকে বড় কথা তিনি যেটা বলে দিলেন, আগামী দিনে বাংলার কোণে কোণে কিন্তু এটা ছড়িয়ে পড়বে। এটাকে বাঁচানোর জন্য, এটাকে আটকানোর জন্য ইডি সিবিআই কী করবে, সিআরপিএফ কী করবে, স্বরাষ্ট্রমন্ত্রক কী করবে জানা নেই, কিন্তু তৃণমূল যে কোণঠাসা হয়ে গেছে, তাদের নেতারা যে আর আইনি পথে বাঁচার জায়গায় নেই, তাই রাজনৈতিকভাবে না পেরে, আইনি লড়াইয়ে না পেরে গণতান্ত্রিক প্রতিরোধের নামে মানুষ খুনের রাজনীতির পথে হাঁটতে চলেছে। শোভনদেব চট্টোপাধ্যায় তো সেই ইঙ্গিতই দিচ্ছেন। সন্দেশখালীতে রক্ত ঝরল, সরকারি অফিসার কাজ করতে গেলেন, আদালতের নির্দেশে মরে যেতে পারতেন, প্রাণটা চলে যেতে পারত, আর সেটাকেই মডেল করে বলছেন বাংলার কোণে কোণে এই ধরনের জনবিস্ফোরণ আগামী দিনেও দেখা যাবে। সন্দেশখালীতে যা হয়েছে, চাইছেনটা কি তারা? প্রশ্ন উঠছেই। আর সত্যিই কিছু বলার নেই তৃণমূলের এই রাজনীতি নিয়ে। যদি দেখা যেত যে সত্যিই সবগুলো জায়গায় ইডি গেছে, রাজনৈতিক প্রতিহিংসা করেছে এবং সেখান থেকে বিফল মনোরথ হয়ে ফেরত এসছে, প্রত্যেকটা জায়গায় সার্চ অপারেশন করেছে, সেখান থেকে কিচ্ছু পায়নি, খালি হাতে ফেরত এসেছে, আদালতে গিয়ে ইডি আইনি থাপ্পড় খেয়েছে ঠাস ঠাস করে, আদালত বলে দিয়েছে যে হ্যাঁ তোমরা বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজগুলো করছো, তাহলে না হয় মানা যেত। কিন্তু যার যার বাড়িতে গেছে অলমোস্ট প্রত্যেকে গ্রেপ্তার, প্রত্যেকের কাছ থেকে এভিডেন্স পাওয়া গেছে, এবং একবার যে জেলে ঢুকেছে সে কিন্তু আর জেল থেকে বেরোয়নি। পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, অনুব্রত মণ্ডল, বালু মল্লিক, লিস্ট লম্বা। কিন্তু তারপরেও তৃণমূল বলছে এটা প্রতিহিংসার রাজনীতি, বিজেপির অঙ্গুলি হেলন, এবং সেটাকে আটকাতে সন্দেশখালী মডেল, সন্দেশখালীর মতো রক্ত ঝরানো, সন্দেশখালীর মতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করে, যেটা হাইকোর্টের নির্দেশ হয়েছে সেই কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে না। কোনো তৃণমূল নেতাকে যদি ধরতে আসা হয়, সে দোষী হলেও তাকে এই প্রক্রিয়ায় আটকানো হবে। কি বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে, তৃণমূল কংগ্রেসের এই সন্দেশখালী মডেল নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।